এই মেয়েটিকে ছোটবেলায় একটা পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে পালিয়ে গিয়ে সে নিজেই একটা পতিতালয় খুলে বসে আর ধীরে ধীরে সকল অসহায় মেয়েদেরকে আশ্রয় দিতে শুরু করে। কিন্তু ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার সময় তাদের উপর ঘটে যায় এক নরকীয় কাণ্ড, যেখানে নিজের মায়ের ইজ্জত বাঁচানোর জন্য 12 বছরের একটি মেয়ে নিজেকেই সঁপে দেয়। আর ওই পতিতালয়ে যত মেয়ে ছিল তাদেরকে ওখানেই মেরে ফেলে কিছু দুর্বৃত্তরা। মুভিটি দেখার সময় নিজের চোখের কোণে অজান্তেই পানি চলে আসবে, আর তোমরা আরো বেশি অবাক হবে এটা জেনে যে এটা একটা সত্য ঘটনা। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো শুরু করি বেগম জান মুভিটার এক্সপ্লেনেশন। সালটা ছিল 1947 সাল। 200 বছর পর ইংরেজদের গোলামি করার পর অবশেষে স্বাধীন হচ্ছে ইন্ডিয়া। কিন্তু ইংরেজরা তাদের দেশকে দুই ভাগে ভাগ করে দেয়, একটি হয় হিন্দুস্তান আর একটি হয় পাকিস্তান। ইংরেজদের আদেশে একটা নির্দিষ্ট লাইন বরাবর দুই দেশের বর্ডার টানা হচ্ছে। আর এখানে বেগম জানের পতিতালয়টি এমন একটি জায়গায় পড়েছে যেখানে বর্ডারটা ঠিক তার মহলের মাঝখান দিয়েই যাবে। এই মহলের অর্ধেক হবে পাকিস্তান আর অর্ধেক হবে হিন্দুস্তান। বেগম জান ছিল খুব ডার্টি একজন মহিলা। এই এলাকার রাজার সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক আছে, তাই সে কাউকেই তোয়াক্কা করে চলে না। মূলত রাজাই তাকে এই মহলটাকে উপহার দিয়েছিল। এরপর বেগম জানের দরজায় একটা মেয়ে আসে। এই মেয়েটির নাম ছিল শবনম। মেয়েটার সাথে কয়েকজন খারাপ মানুষ মিলে অন্যায় কাজ করেছে। শবনম তার বাবার বাড়িতে ফিরে গেলেও তার বাবা তাকে বাসায় জায়গা না দিয়ে রেখে যায় বেগম জানের দরজায়। শবনম বেগম জানের পাশেই বসে আছে, আর বেগম জানও তাকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করতে শুরু করে। কিন্তু শবনম কথা বলা তো দূরের কথা, একটু নড়াচড়াও করে না। তার সাথে ঘটে যাওয়া কাহিনী দেখতে পেয়ে সে বড়সড় একটা ধাক্কা খেয়েছে। বেগম জান সবাইকে বলে ওর বাবা ওকে ঘরে তোলেনি, কিন্তু আমার ঘরটা ওর জন্য উন্মুক্ত। ওকে নিয়ে গিয়ে ভালো করে গোসল করাও, আর ওকে ভালো মন্দ খেতে দাও, ভালো জামা কাপড় তোমরা তাকে পরতে দাও। তোমরা সবাই মিলে তার যত্ন করো। ও অনেক কষ্ট সহ্য করে এখানে চলে এসেছে। বেগম জানের মা শবনমকে নিয়ে যাচ্ছে। কিছু একটা ভেবে বেগম জান শবনমকে আবারও তার কাছে নিয়ে আসতে বলে। সে শবনমকে জিজ্ঞাসা করে তার অনেক কষ্ট হচ্ছে তাই না? সে বলে ওরা কি খুব অত্যাচার করেছে তোমার উপরে? এই কথা বলে শবনমের গালে সে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়, কিন্তু এতে করেও শবনমের কোনো রিয়াকশন নেই। সে তাকে আবারও চর মারে, কিন্তু এবারও তার কোনো রিয়াকশন নেই। এমনটি করে বেগম জান তার গালে চর মারতেই থাকে, আর একটু পরে সে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করে। শবনমও তার শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করে। আর বেগম জানও তাকে বলতে থাকে তুমি জোরে জোরে কান্না করো, কেঁদে কেঁদে তোমার মনের সকল কষ্ট বের করে দাও, নইলে এই কষ্টের তাপে তোমার ভিতরটা পুরো ছাই হয়ে যাবে। এরপর এমন করে অনেকগুলো দিন কেটে যায়, আর রেডিওতে ইন্ডিয়ার স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়। আর স্বাধীনতার কথা শুনে সবাই ঝাড়বাতি জ্বালিয়ে ফানুস উড়িয়ে আনন্দ করতে শুরু করে। এখানে আমরা মাস্টার নামক একটি লোককে দেখতে পাই। মাস্টার একটা রাজনৈতিক দলের সদস্য ছিল, আর তার পতিতালয় সবার সাথে ভালো একটা সম্পর্ক রয়েছে। মাস্টার আর গোলাপের মধ্যে একটা ভাব জমে গিয়েছে। মূলত মাস্টারই তাদের এই আনন্দ উল্লাস করার জন্য সমস্ত খরচ বহন করেছে। গোলাপও মাস্টারকে অনেক বেশি পছন্দ করে, আর তার ইচ্ছে হলো এই পেশা ছেড়ে দিয়ে সে কোনো একদিন মাস্টারের সঙ্গে সুখের সংসার করবে। এখানে কেউ নিজের ইচ্ছায় এই পেশায় আসে না, সবাই কোনো না কোনো পরিস্থিতির শিকার হয়ে এই কাজে লিপ্ত হয়েছে। যখন তাদের যাওয়ার জন্য কোনো জায়গা ছিল না তখন তাদেরকে আশ্রয় দিয়েছিল বেগম জান, আর এইভাবেই গড়ে ওঠে বেগম জানের পতিতালয়। বর্ডার টানার দায়িত্ব দেওয়া হয়েছিল ইলিয়াস আর প্রসাদকে। তারা একটা সময় খুব ভালো বন্ধু ছিল। ইলিয়াস ছিল মুসলমান আর প্রসাদ ছিল হিন্দু, কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গার জন্য তারা আলাদা হয়ে যায়, কিন্তু তাদের বন্ধুত্বটা এখনো অটুট। ইলিয়াস এসেছে পাকিস্তানের তরফ থেকে, আর প্রসাদ এসেছে হিন্দুস্তানের পক্ষ থেকে। এতদিন পরে ইলিয়াস তার বন্ধুকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করে তোমার মা কেমন আছে, আর তোমার মেয়েরই বা কি খবর? প্রসাদ দুঃখ ভরা মন নিয়ে বলে মেয়েটা রেপ হতে হতে বেঁচে গিয়েছে, আর আমার মায়ের সাথে কি হয়েছে তা আমি জানি না। কিছু জিজ্ঞাসা করলে সে শুধু কাঁদতেই থাকে। সে তাকে ভালো মন্দ কিছু না বলেই বলে সব বাদ দাও, তুমি বলো ভাবি কেমন আছে? সে বলে সে আর দুনিয়াতে বেঁচে নেই। দুর্বৃত্তরা ওকে আমার চোখের সামনে খারাপ কাজ করে আগুনে পুড়িয়ে মেরেছে, কিন্তু আমি তেমন কিছুই করতে পারিনি।
এরপর তারা কথাবার্তা শেষ করে চলে আসে সেই বর্ডার টানার জায়গাটা চেক করতে। আর ঠিক তখনই তারা দেখতে পায় বর্ডারের লাইন বরাবর একটা মহলকে দেখা যাচ্ছে। তারা দেখতে পায় সেটা এমন ভাবে রয়েছে যে মহলের অর্ধেক পড়বে পাকিস্তানে আর অর্ধেক পড়বে হিন্দুস্তানে। তার থেকেও বড় কথা হচ্ছে ঠিক মহলটার ওইখানে একটা চেকপোস্ট বসানো হবে, আর যে কারণে ওই মহলটাকে যে কোনো মূল্যেই ভাঙতে হবে। এদিকে ওই মহলের সবাই মিলে হোলি খেলছিল, আর তারপর সেখানে কয়েকজন পুলিশ অফিসার নিয়ে চলে আসে ইলিয়াস আর প্রসাদ। তারা মহলটি ভাঙার জন্য সরকারি নোটিশ নিয়ে এসেছে। তারা বেগম জানকে বলে যে এই দেশটা বিভক্ত হতে যাচ্ছে, আর এখানে একটা ইন্টারন্যাশনাল বর্ডার টানা হবে। এই বর্ডারটা তোমাদের মহলের ঠিক মাঝখান দিয়ে যাবে, যে কারণে এখানে অর্ধেকটা পড়েছে পাকিস্তান আর বাকি অর্ধেক পড়েছে হিন্দুস্তান। এই কথাটা শুনতে পেয়ে তারা সবাই অট্টহাসিতে মেতে ওঠে, কারণ তারা মনে করেছে তাদের এই মহলটাকে দুই দেশে ভাগ করে দেওয়া হচ্ছে। প্রসাদ তখন বেগম জানকে বলে, তুমি হয়তো আমার কথাটা পুরোপুরি ভালো করে বুঝতে পারোনি, তোমাকে আমি আবারও বুঝাচ্ছি। সামনের মাস থেকে কাঁটাতার দিয়ে হিন্দুস্তান আর পাকিস্তানের বর্ডার টানা শুরু হবে। তুমি যেখানে বসে আছো ঠিক ওইখানটায় একটা চেকপোস্ট বসানো হবে, আর তাই তোমাদের এই মহলটাকে ভাঙতে হবে। এটা শুনতে পেয়ে বেগম জান বলে, তোমরা যেটাকে মহল বলছো এটা আমাদের ঘর, এটাই আমাদের বেঁচে থাকার ঠিকানা। এই মহলের মাধ্যমে আমাদের পেট চলে। কেউ যদি আমাদের এই মহলটি ভাঙার চেষ্টা করে তাহলে আমরা তার হাত পা ভেঙে দিব। এই কথা শুনতে পেয়ে একজন পুলিশ বেগমের দিকে বন্দুক তাক করে আর তাকে বলে, ভদ্রভাবে কথা বলো। আর বাকি সব পুলিশেরাও তাদের দিকে বন্দুক তাক করে। এদিকে তারাও বা কম কিসে, তারাও তাদের কাছে যা ছিল তাই নিয়ে পুলিশের সামনে দাঁড়ায়। বেগম জান তাদের সবাইকে থামতে বলে। ইলিয়াস আর প্রসাদ পুলিশকে সাথে নিয়ে চলে যায়। যাওয়ার সময় ইলিয়াস বলে, 1 মাস বেগম জান। বেগম বলে, মাস আমরা জানতে পারি জনাব, প্রতিবার মাস আমাদেরকে লাল করে যায়। এরপর সিন পরিবর্তন হয়ে দেখা যায় রাত হয়ে গিয়েছে। মাস্টার আসে তাদের সঙ্গে দেখা করার জন্য। বেগম জান তখনও অনেক ক্ষেপা। সে বলে, আমার মহলে এসে আমাকেই তারা হুমকি দেয়, আমার মহলে দাঁড়িয়ে আমাকেই 1 মাসের সময় দিয়ে যায়। তোমার তো পার্টিতে লোকজন চেনা জানা রয়েছে মাস্টার, আমি ওদেরকে একেবারেই নত দেখতে চাই। টাকা পয়সা আর ফুর্তি করার জন্য যত মেয়ে লাগে আমি দেব, দরকার পড়লে আমি নিজেও যাব। এই কথা শুনতে পেয়ে মাস্টার বলে, শান্ত হও বেগম জান, সব কাজই এভাবে সমাধান হয় না। আমি পার্টির হাইকমান্ডের সঙ্গে কথা বলবো, দেখি তোমার জন্য কিছু একটা করা যায় কিনা। আমি তো এখনো রয়েছি তাই না? এরই মধ্যেই দেখা যায় গোলাপ তার জন্য খাবার নিয়ে চলে এসেছে, কিন্তু মাস্টার না খেয়েই চলে যায়। বেগম গোলাপকে বলে, আমার জন্য আমার হুক্কাটা নিয়ে এসো, মাস্টারের সাথে তোমার বিষয়টা নিয়ে আলাপ করব। সে অনেক আতঙ্কিত হয়ে যায়। সে সেলিমকে বলে, রাজার কাছে খবর পাঠাও। রাত গড়িয়ে সকাল হয়ে গিয়েছে। মহলের সবাই দেখতে পায় হাজার হাজার লোক দেশ বদল করে চলে যাচ্ছে। পাকিস্তানের সকল হিন্দুরা চলে যাচ্ছে হিন্দুস্থানে, আর হিন্দুস্থানের মুসলমানরা চলে যাচ্ছে পাকিস্তানে। আর রাজামশাই চলে এসেছে তাদের মহলে। বেগম জান তাকে মহল খালি করার বিষয়টা বলে, আর রাজা বলে, ঠিক আছে তুমি অত চিন্তা করো না, আমি মুম্বাই গিয়ে কথা বলে সবকিছু ঠিক করে দেব। আমি শুনলাম তোমার মহলে নাকি একটা নতুন মেয়ে এসেছে, তাকে আমার আজকে রাতে চাই। এখানে রাজা মূলত শবনমের কথা তার কাছে বলছে। বেগম বলে, ওর সাথে অনেক অত্যাচার হয়ে গিয়েছে, ও এখন এইসবের জন্য একদমই প্রস্তুত না। কিন্তু রাজা এগুলোর কোনো কিছুই কর্ণপাত করতে চায় না। রাজা তাকেই চায় কারণ নতুন মেয়ে বলে কথা, আর বেগমের হাতেও কোনো উপায় নেই। তাই সে শবনমকে তৈরি করতে বলে। শবনমকে সবাই টেনে হিসড়ে নিয়ে গোসল করিয়ে সাজগোজ করিয়ে রাজার কাছে পেশ করে। আর রাজামশাইও শবনমের সঙ্গে খারাপ কাজ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এরপর কয়েকটা দিন পার হয়ে যায়। এদিকে মাস্টারও এসেছে তাদের সঙ্গে কথা বলতে। মাস্টারকে দেখে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছে। সে বেগমকে বলে, তোমার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আর বেগমও তাকে বলে, আমি তোমার সঙ্গে একজনের বিষয়ে কথা বলতে চাই। মাস্টার বেগমের সাথে গোপনে কথা বলতে চায়, এজন্য বেগম মাস্টারকে তার কক্ষে নিয়ে যায়। মাস্টার বলে, আমি পার্টিতে কথা বলেছি, কিন্তু তাতে তেমন কোনো একটা লাভ হবে না। এই মহল তোমাকে ছাড়তেই হবে। অনেক হয়েছে বেগম জান, এগুলো ছেড়ে দাও। চলো আমি আর তুমি মিলে নতুন একটা জীবন শুরু করি। মাস্টারের কথা শুনে বেগম জান তাজ্জব হয়ে যায়। আর সে মাস্টারকে বলে, তুমি এসব কি বলছো মাস্টার? তুমি কি জানো কেউ তোমাকে একজন খুব বেশি পছন্দ করে? সে তোমার সঙ্গে ঘর বাঁধতে চায়। আমি তো ভেবেছি তুমি
গোলাপের কথা আমার সঙ্গে বলবে, কিন্তু তুমি সেসব না বলে আবোল তাবোল কি বলছো। সে বলে তুমি এখান থেকে চলে যাও, তুমি আর কোনোদিন আমার এই আড্ডাখানায় আসবে না। এরপর মাস্টারও তার এই কথা শুনে চলে যায় আর রাতের বেলায় চুপি চুপি গোলাপের সঙ্গে দেখা করতে আসে। মাস্টার গোলাপকে বলে আমি বেগমকে তোমার আর আমার কথা বলেছিলাম, সে আমার সাথে ঘর বাঁধতে চায়। আর এই কথা শুনে গোলাপও সবকিছু বিশ্বাস করে ফেলে। আসলে বন্ধুরা জানোই তো ভালোবাসা অন্ধ, তাই সে মাস্টারের সমস্ত কথা বিশ্বাস করে নেয়। সে মাস্টারের কথায় মজে যায় আর তারা একে অপরকে আলিঙ্গন করে। এরপর ইলিয়াস আর প্রসাদ একজন লোককে মহলে পাঠিয়েছিল মহলটি খালি করার বিষয়ে কথা বলতে। ওই লোকটি তাদেরকে বলে আমি গিয়েছিলাম হুজুর, কিন্তু তারা আমাকে অনেক অপমান অপদস্থ করেছে আর সেলিম তার কুকুরদের আমার পিছনে লাগিয়ে দিয়েছিল। বেগম জান বলেছে আবারও যদি তাদেরকে বিরক্ত করা হয় তাহলে তারা আমাদেরকে মেরে বর্ডারে ঝুলিয়ে রাখবে। এগুলো বলে ওই লোকটা সেখান থেকে চলে যায়। আর এরপর প্রসাদ বলে বুঝলে ইলিয়াস মিয়া, সবকিছু সরকারি নিয়মে হয় না, কিছু কাজ বেসরকারি নিয়মে করতে হয়। আমাদেরকে সেনাপুর যেতে হবে। এরপর তারা সেনাপুরে চলে যায় কাবিরের সঙ্গে দেখা করতে। মূলত এই কাবির টাকার বিনিময়ে খুন খারাপি করে থাকে। প্রসাদ কাবিরকে বলে অমুক জায়গায় ওই মহলটিকে খালি করতে হবে, আমাদের যা করার ছিল তা আমরা করে ফেলেছি, এখন সবকিছু তোমাকেই সামলাতে হবে। কাবির বলে সামলাতে হবে মানে কি, তাদেরকে মেরেই ফেলতে হবে। কিভাবে মারবো, গুলি করে নাকি চাকু দিয়ে? প্রসাদ বলে না না, এসবের তেমন কোনো প্রয়োজন নেই। সে বলে তাদেরকে ভয় দেখিয়ে যা করার তুমি তাই করো, যাতে করে এই মহলটা খালি হয়ে যায়। এরপরে সিন পরিবর্তন হলে দেখা যায় পতিতলয়ের ভেতরে সবাই খাওয়া দাওয়া করছে। গ্রামবাসীরা তাদের জন্য মাংস রান্না করে পাঠিয়েছে। জামিলা সেলিমকে বলে সেলিম চাচা, আপনি আমাদের ওই বন্দুকগুলো কেন চালানো শেখান না? ওগুলো তো এখানে পড়েই আছে। সেলিম বলে বেগম জান যদি অর্ডার করে তাহলে বন্দুক চালানো আমি তোমাদেরকে শেখাতে পারি। এরই মধ্যে বেগম জানের কাছে একটা চিঠি আসে। বেগম চিঠিটা পড়ে বাইরে দৌড়ে চলে যায় আর যাওয়ার সময় মাংসের পাত্রটা তার পায়ে লেগে সবকিছু মাটিতে পড়ে যায়। মূলত এই ভয়ঙ্কর চিঠিটা পাঠিয়েছে কাবির। সেখানে লেখা ছিল বেগম জান তরকারিটা কেমন ছিল। সেলিমের কুকুরগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে এগুলোতে অনেক বেশি মাংস হবে। মহলটা তোমাদেরকে যে কোনো মূল্যেই খালি করতে হবে। এখানে দুইটা দেশ হতে চলেছে তাই না, তাই তোমাদের একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। এরপরে সিন পরিবর্তন হয়ে দেখা যায় রাজামশাই আবারও এসেছে তাদের সঙ্গে দেখা করতে। রাজামশাই বেগম জানকে বলে সময় পাল্টে যাচ্ছে, এই পৃথিবীর সবকিছু পরিবর্তন হচ্ছে। আমি দিল্লিতে গিয়েছিলাম কিন্তু তাতেও তেমন কোনো লাভ হয়নি। কয়েক বছরের মধ্যে রাজাদের সমস্ত সম্পত্তি সরকারি দখলে চলে যাবে আর রাজারা আর রাজা থাকবে না। তোমাকে সরকারি আদেশ মানতেই হবে। দয়া করে তুমি এই মহলটাকে ছেড়ে অন্য কোথাও চলে যাও, তোমাদের সুরক্ষা দেওয়ার ক্ষমতা আমার কাছে নেই। বেগম তখন বলে যে সব ক্ষমতা এখন আপনার বাইরে, তো আপনি এখান থেকে চলে যান, আমি এই মহলেই থাকবো। আমি মরলে নিজের মহলে রানীর মতোই মরবো। রাজাও তার এই কথা শুনে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে সেখান থেকে চলে যায়। আর বেগম জান তার লোকদের নিয়ে সেলিমের কাছে বন্দুক চালানো শিখতে থাকে। এদিকে সুজিত জামিলার মেয়ে লাবণী আর দুজনকে নিয়ে বাজারে গিয়েছে কিছু একটা কেনাকাটা করার জন্য। তারা ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তারা বাজার থেকে ফেরার পথে লক্ষ্য করে কাবির এবং তার লোকজন তাদের পিছু নিয়েছে। তারা এদিক সেদিক ছুটে পালানোর চেষ্টা করে আর কাবিরও তাদের পিছু করতে শুরু করে। হুট করে কাবির তাদের কথাবার্তা শুনতে পায় আর তারা সেই শব্দ অনুসরণ করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। সুজিত একা বসে আছে আর বিভিন্ন মানুষের কণ্ঠে কথা বলছে। সে আসলে ওই মহলের সকলের কণ্ঠ নকল করতে পারত। সুজিত কাবিরের কাছে তার জীবন ভিক্ষা চায়, কিন্তু কাবির তাকে সেটা না করে দেয় এবং সে তাকে সেই জায়গায় মেরে ফেলে। সুজিতের মৃত্যুতে মহলের সবাই খুবই দুঃখ পায়। তখন সবাই কষ্ট নিয়ে বসে থাকে। এমন সময় বেগম জান বলে এই মহলটাকে আমি বানিয়েছিলাম, তোমরা সবাই এক এক করে এখানে এসেছো। আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদের রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু আমি আর সেটা করতে পারছি না। তাই তোমরা সবাই এখান থেকে চলে যাও, কারণ তোমরা এখানে আর বেশি নিরাপদ নয়। আর আমার এই মহলকে আমি রক্ষা করতে নিজেই পারবো। বেগম জানের এই কথা শুনে তারা সবাই বেশি ক্ষিপ্ত হয়ে যায়। তারা বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি বেগম? যখন আমাদের কেউ থাকার জায়গা দেয়নি তখন তুমি আমাদের থাকার জায়গা দিয়েছো, আমাদের সকলের খাওয়ার ব্যবস্থা করেছো। আর এই বিপদের সময় আমরা তোমাকে ছেড়ে চলে যাব? তুমি এটা কি করে ভাবলে? আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। এটা শুধুমাত্র
শুধুমাত্র একটা পতিতালয় নয়, এটা আমাদের একমাত্র ঘর, আমরা সবাই একসাথে এখানেই থাকবো। বেগম তাদেরকে বোঝানোর অনেক বেশি চেষ্টা করে, কিন্তু তারা কেউ এই মহল ছাড়তে রাজি নয়। বেগম তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে কোথাও যেতে হবে না, কিন্তু লাবণী আর শবনমকে কোথাও রেখে আসতে হবে। এটা মূলত একটা যুদ্ধক্ষেত্র, আর বাচ্চারা এখানে কোনোভাবেই নিরাপদ নয়। তারা কিছুদিনের জন্য লাকনায়ের গুরুজির কাছে থাকবে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে আবারও নিয়ে আসা হবে। এরপর সিন পরিবর্তন হয়ে রাত হয়ে যায়, তাই তারা সকলেই ঘুমিয়ে গিয়েছে। তখন গোলাপ চুপি চুপি মহল থেকে বের হয়ে যায়। সে সিদ্ধান্ত নিয়েছে সে মাস্টারের সঙ্গে পালিয়ে যাবে। মাস্টার তাকে বলে, বেগম জানকে কি তুমি সবকিছু চিঠিতে লিখে এসেছো? সে বলে, হ্যাঁ সবকিছুই লিখে এসেছি। তারা যখনই চলে যাচ্ছিল তখনই বেগম জান পিছন থেকে তাকে ডেকে বলে, গোলাপ তুমি অনেক কিছু এই চিঠিতে লিখতে ভুলে গিয়েছো। তুমি শুধু ব্যবসা বাণিজ্যের সম্পর্কে এখানে লিখেছো, কিন্তু তোমাকে যে আমি আদমরা অবস্থায় বাঁচালাম সেটা তুমি লিখতে পারোনি। যখন তুমি প্রেগনেন্ট ছিলে তখন সারা রাত জেগে আমি নিজের হাতে তোমার মালিশ করেছি। তুমি 4 বার নিজের প্রাণ নিজে নেয়ার চেষ্টা করেছিলে, তোমাকে আমি সেখান থেকে বাঁচিয়ে নিয়েছি। কই সেই কথাগুলো তো তুমি এখানে লেখনি। গোলাপ তখন বলে, কসাইখানায় বকরিদের আদর করে শুধুমাত্র ঘাস খাওয়ানো হয়, আর একটা সময় তাদেরকে জবাই করা হয়। এই কথা শুনে সেলিম তার দিকে গুলি তাক করে, কিন্তু বেগম জান তাকে থামিয়ে দেয় আর বলে, ও এখন অনেক বেশি বড় হয়ে গিয়েছে, দয়া করে তুমি ওকে যেতে দাও। যাই হোক, এরপর মাস্টার গোলাপকে নিয়ে চলে যায়, আর যাওয়ার সময় দেখতে পায় কাবির তার লোকজনদের নিয়ে সেখানে বসে আছে। মাস্টার কাবিরকে ইশারা করে বলে, আমি তাহলে যাই। এরপর সে গোলাপকে একটা ঘোড়ার গাড়িতে উঠিয়ে দেয়, আর সেখানে মূলত একটা লোক বসে আছে। মাস্টার বলে, তাড়াতাড়ি করে চলে যাও, রাস্তায় অনেক ভয়ঙ্কর বিপদ। আমি বেগমকে 2 বার মরতে দেখতে চাই। একটু আগে একবার তুমি বেঈমানের গুলিতে তাকে মারলে, আর একটু পরেই সে আসল গুলিতে মারা যাবে। মাস্টারের এই কথা শুনে গোলাপ কিছুটা অবাক হয়ে যায়, আর বলে, তাহলে আমাদের বিয়ের কি হবে? তখন মাস্টার বলে, পতিতাদের শুধুমাত্র খরিদ্দার হয়, তাদের জীবনে কেউ সত্যি সত্যি স্বামী হয়ে আসে না। এই বলে সে দরজাটা লাগিয়ে দেয়, আর ভেতরে লোকটা তার সঙ্গে জোর করতে শুরু করে। এদিকে বেগম আর সেলিম চারদিকে অনেকগুলো আলো দেখতে পায়। তারা বুঝে যায় অবস্থা খুব বেশি একটা সুবিধার না। বেগম জান সবাইকেই ডেকে তোলে, আর জামিলাকে বলে তার মেয়ে লাবণী এবং শবনমকে নিয়ে পেছনের দরজা থেকে পালিয়ে যেতে, কিন্তু জামিলা তার এই কথায় রাজি হয় না। সে বলে, এরকম পরিস্থিতিতে আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, আমি তোমাদের সঙ্গে এখানেই থাকবো, আর আমি তোমাদের সঙ্গেই লড়াই করব। সেলিম বলে, দয়া করে এখন তুমি জিদ করো না, যে কোনো সময় এই পতিতালয় হামলা হতে পারে। আর ঠিক তখনই সেলিমের পায়ে একটা গুলি লাগে, আর এখানে 2 পক্ষের মধ্যে হামলা শুরু হয়ে যায়। দেখা যায় জামিলা শবনম আর লাবণীকে নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই তারা পুলিশের হাতে ধরা পড়ে যায়। পুলিশ অফিসাররা আস্তে আস্তে জামিলার দিকে এগিয়ে আসতে শুরু করে, মূলত তার সঙ্গে খারাপ কাজ করার উদ্দেশ্যে। জামিলা তখন পুলিশের কাছে হাত জোর করে ছাড়া পেতে চায়, কিন্তু তাতে তেমন কোনোই লাভ হয় না। পুলিশ অফিসার সামনের দিকে এগিয়ে আসতে শুরু করে, ঠিক তখনই জামিলার ছোট মেয়ে তার সামনে এসে পুরোপুরি বিবস্ত্র হয়ে যায়। আর এই মুভিতে এই সিনটা ছিল একটা শকিং সিন। অফিসার এটা দেখতে পেয়ে চরমভাবে লজ্জিত হয়, কারণ তার ওই মেয়েটার বয়সী একটা ছোট্ট কন্যা সন্তান আছে। অফিসার তখন বলে, তোমরা রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, দয়া করে তোমরা ওদেরকে যেতে দাও। এদিকে কাবির এবং তার লোকজন সমান তালে গুলি চালাচ্ছে। মাস্টার তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল, তাদের দিকে প্রচন্ড গোলাগুলি চলছিল। হঠাৎ করেই কাবিররা গুলি বন্ধ করে দেয়। বেগম কিছু বুঝে ওঠার আগেই তারা অনেকগুলো মশাল নিয়ে মহলের দিকে এগিয়ে আসতে শুরু করে। তারা মহলের ভেতরে মশাল আর কেরোসিন নিক্ষেপ করে, এবং তারা পুরো মহলে আগুন লাগিয়ে দেয়। এইবার মহল থেকে বেরিয়ে যায় বেগম জানেরা, আর তাদের সবাইকে ছুরি আর গুলি দিয়ে মারতে শুরু করে। সেলিম দেখতে পায় 2 লোক মশাল হাতে মহলের দিকে এগিয়ে যাচ্ছে। এটা দেখে সে বন্দুক নিয়ে তাদেরকে ধাওয়া করে। একে তো সেলিমের পায়ে গুলি লেগেছিল, আর ধাওয়া করার সময় পড়ে যায়, এমনকি নড়াচড়াও করতে পারছিল না। এটা বুঝে ওই লোক 2 সেলিমের সারা শরীরে আগুন লাগিয়ে দেয়। বেগম জান তখন দেখতে পায় সেলিমের পুরো শরীরে আগুন লেগে গিয়েছে, আর সে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে।
বেগম তাকে গুলি করে তার মৃত্যুটা সহজ করে দেয় আর তাদের চোখের সামনে সবকিছু পুরে ছারখার হয়ে যায়। কিন্তু তাদের কিছুই করার ছিল না। এখন তারা কোথায় যাবে? এই পৃথিবীতে তাদের থাকার মতো কোনো জায়গা নেই। তাই তারা হাসি মুখে ওই মহলের মধ্যে ঢুকে পড়ে আর ভিতর থেকে দরজাটাকে বন্ধ করে দেয়। আর সবাই তারা সেখানে আগুনে পড়ে মারা যায়। তারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছে, এই কারণে পৃথিবীতে তাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই, সমাজে তাদের কোনো দাম নেই। আর এই কাহিনীর মধ্য দিয়ে এই মুভিটা শেষ হয়ে যায়। আসলে সমাজে প্রত্যেকটা পেশার মানুষকে সম্মান করা উচিত, মানুষকে মানুষের চোখেই দেখতে হবে। তাই তো কবি বলেছেন, হে আগে মানুষ হও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে সাহায্য করে, তাই তোমরা প্রচুর পরিমাণ কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। বাই বাই, টাটা।